বুদ্ধদেব ভট্টাচার্য আজকের দিনে ঠিক কতটা প্রাসঙ্গিক এই জনমানুষ? গোটা পশ্চিমবঙ্গের শিল্প, সংস্কৃতি, শিক্ষা, সুস্থতা সবটার জন্যে একজন মুখ্যমন্ত্রী হিসাবে, একজন নাগরিক হিসাবে, একজন প্রশাসক হিসাবে এবং একজন বামপন্থী কমিউনিস্ট নেতা হিসাবে তার যা কাজ, যা মানসিকতা, যা পরিকল্পনা এবং যা জেদ, সেই জেদ তো গোটা রাজ্যের মানুষের কাছে একসময় প্রতিফলিত হয়েছিল। সেই জেদকেই আজকের পরিস্থিতিতে, আরজিকর ঘটনার পরিস্থিতিটা, শুধু আরজিকর কেন বলবো, আরজিকরের পর আজকে আপনি বীরভূমে দেখে নিন একই ঘটনা, বর্ধমানে পরপর দুটি ঘটনা, মালদাতে একই ঘটনা, এই রায়গঞ্জে মুখ বধির একটি মেয়েকে ওই একই ঘটনা। এমনকি রায়গঞ্জে তৃণমূলের মিছিলে তৃণমূলেরই কর্মীদের জামাকাপড় ধরে টানাটানি, একে সুস্থতা বলে না। আর পরিবেশ যখন অস্থির থাকে, অশান্ত থাকে, তখন হাতে কাজ পেটে ভাতের কথা চিন্তা করা যায় না। আপনি পেটে ভাতের কথা বলছেন, আমার জাস্ট একটু জিজ্ঞাসা, সিঙ্গুরের কারখানা, এই যে কারখানাটা হলো না, এটা কি ঠিক সিদ্ধান্ত ছিল না ভুল? শুধু সিঙ্গুরের কারখানা নয় গো, সিঙ্গুর তো আরজিকরের মতন একটা স্যাম্পেল, স্টকগুলো গোটা রাজ্যে আছে। ছোট ছোট স্পঞ্জ আয়রন থেকে শুরু করে প্রচুর ছোট কারখানা। আমরা তো পশ্চিমবঙ্গের গ্রাফকে এরকম উঠতে দেখে এরকম নামতে দেখেছি। এই প্রজন্মটা আমরা যারা আছি, আমরা দেখেছি যে গ্রাফ যখন এখান থেকে উপরে ওঠে তখন কাজ পাওয়ার আশা প্রবল হয়, তীব্র হয়। গ্রাফ যখন নিচে নামে তখন দুষ্কৃতি, অপরাধ প্রবণতা বাড়ে। আজকে পশ্চিমবঙ্গের অবস্থা তাই আজকের পরিস্থিতিতে কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য আরও একবার নতুন করে স্বপ্ন দেখা এবং স্বপ্নকে বাস্তবায়িত করার জন্যে আমাদেরকে তার স্মরণসভার মাধ্যমেই নতুন করে রাস্তা দেখিয়ে দিয়ে গেছেন, যে রাস্তাতে আমরা চলছি, আগামী দিনে আরও দৃঢ়তার সাথে চলব। আমার প্রশ্নটা সেরকম ছিল না, আমার প্রশ্নটা ছিল কারখানাটা হলে যুব সমাজের হাতে কাজ থাকতো। আমি আবারও বলছি, শুধু সিঙ্গুর নয়, শালবনী কেন বাদ দিচ্ছেন, ভূষণ কেন বাদ দিচ্ছেন? গোটা পশ্চিমবঙ্গে শুধু যে কারখানাগুলো হলো না তার কথা বলবেন না। আমরা বলছি গ্রাফকে আমরা উঠতে দেখে নামতে দেখেছি। যে কারখানাগুলো আমার গ্রামের মোড়ে ছিল সেই কারখানাগুলোর গেটে তালা বন্ধ হয়ে গেছে। স্যাম্পেল যেমন আরজিকর, স্টকগুলো রুরাল হেলথ সেন্টার সমস্ত, ঠিক সেরকম সিঙ্গুর হচ্ছে একটা স্যাম্পেল। আর স্টকগুলো আছে গোটা রাজ্যের, ছোটো খাটো রং থেকে শুরু করে গ্রিল থেকে শুরু করে ছাতু, সিমেন্ট, চুন, সাবান, সব ফ্যাক্টরি কি দৈন্যদশাতে ভুগছে। আর দৈন্যদশাতে ভুগছে বলেই প্রত্যেক দিন হাওড়া স্টেশনে আমাদের বয়সী, কম বয়সী, 15 থেকে 20 বছর বয়সী ছেলেপুলেদের ভিড় বাড়ছে। এই মুহূর্তে এই কি মনে হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্য আজকের দিনেও প্রাসঙ্গিক? সবসময় প্রাসঙ্গিক। এবং সেলিমদা যে কথাটা বললেন যে ইতিহাস তার নির্দোষতার প্রমাণ দেবেন, ইতিহাস প্রমাণ করবে যে বুদ্ধদেব ভট্টাচার্য যে নির্দোষ ছিলেন তার প্রমাণ ইতিহাস আজকে দিচ্ছে। এখন মানুষ বলছেন যে বুদ্ধদেব ভট্টাচার্যই যোগ্যতম ব্যক্তি ছিলেন যিনি বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য স্বপ্ন দেখেছিলেন এবং সেই স্বপ্নটা ষড়যন্ত্র করে বাস্তবায়িত হতে দেওয়া হয়নি। আমরা পিছিয়ে গেছি, রাজ্যটা পিছিয়ে গেছে। আমরা অনেক সময় ফিদেল কাস্ট্রোকে কোট করে বলতাম, হিস্ট্রি উইল অ্যাবজর্ব মি। ইতিহাস আমাকে নির্দোষতার প্রমাণ দেয়, সেটা আজকে প্রমাণিত। আচ্ছা, এই বুদ্ধদেব ভট্টাচার্যের প্রসঙ্গে আমি শুভেন্দু অধিকারীর একটা কথা আজকে বলব। শুভেন্দু অধিকারী বলছে ওরকম নেতা হয় না, একজন বিরোধী দলনেতা বলছে, কতটা? বললাম তো, ইতিহাস তো প্রমাণ দিয়েছেই। ওই দু কামরার ঘরে থাকা থেকে শুরু করে একজন মুখ্যমন্ত্রীর জীবন, তার পরিবার, তার পরিজনের জীবন, তার চারপাশে থাকা তার কলিগ, তাদের স্মৃতিচারণায় তার কথা উঠে আসা, এটা বড় কথা না। এবং বুদ্ধদেব ভট্টাচার্য যুগে যুগে কালে কালে যে কোনো রাজনৈতিক কর্মীর কাছে আইকন হয়ে যাবেন। এখন যারা অনেক শীর্ষে আছেন তারা আইকন হতে পারবেন না, বুদ্ধদেব ভট্টাচার্য আমাদের কাছে আইকন। আমার যা বয়স, আমার 35 বছর বয়স, আমি তো সেই অর্থে কোনো দিন লেফটের ভালো সময় দেখেছি কিন্তু উপভোগ করিনি, স্বাভাবিকভাবে যখন থেকে কলেজ রাজনীতি করা শুরু করছি বা ইনভলভ থাকছি তখন থেকে তো খারাপ সময়, কলেজে ঝামেলা, নানাবিধ জিনিসপত্র। তো বুদ্ধদেব ভট্টাচার্য আমি কেন আজকে কী তাগিদে এলাম, বসে হাঁ করে শুনলাম, চোখ দিয়ে জল গড়ালো। সেদিনও চুপচাপ দাঁড়িয়েছিলাম গিয়ে আলিমুদ্দিনের বাইরে। আমার খুব মনে হয় বুদ্ধ ভট্টাচার্য, আমি নিজে অনেকগুলো লেখাতেও লিখেছি, উনি না খুব টাইম আহেড লিডার। আমাদের নাট্যজগতে যেমন মোহিত চট্টোপাধ্যায়কে আমার খুব মনে হয় টাইম আহেড রাইটার, যে সময়ের ওনাকে বুঝলো না। আজ আমরা মোহিত চট্টোপাধ্যায়কে আগলে ধরি।
বুদ্ধবাবু সেই রকম টাইম আহেড লিডার, মানে বুদ্ধবাবুর বোধহয় আজ জন্মানো উচিত ছিল, মানে তাহলে বোধহয় আগামী প্রজন্ম কিছু পেলেও পেতে পারতো। মানে আমার কাছে একটা অদ্ভুত ইমোশনের মতন কাজ করে, মানে আমি যে বুদ্ধবাবুর সম্পূর্ণ রাজনৈতিক কাজ আমার যে মতের সঙ্গে মিলেছে তা নয়, স্বাভাবিকভাবেই কোনো মানুষেরই মিলবে না, এটাই বাস্তব। কিন্তু সেটা তো আমার বাবার বক্তব্যও আমার জীবনে সব কিছু মেলে না। তো বাবা যা যা আমাকে বলেছে ছোটোবেলা থেকে, সব যে আমার সঠিক মনে হয়েছে বা এই মুহূর্তে দাঁড়িয়ে সঠিক মনে হয়, বা মায়ের কথা সঠিক সব তো মনে হয় না, কোনো মানুষেরই হতে পারে না। ব্যাপারটা সেই জায়গায়, মানে আমার না ওই সেই দিন থেকে মনে হয়েছে আজও বসে যখন আমি হাঁ করে দেখছি, আমি সব কথা শুনেছি যেও তাও নয়, আমি কি দেখছি, এত মানুষ, ছবিগুলো দেখছি সব, মানে আমি একটা অন্য জগতেই ছিলাম। আমি জানি না, মানে এটা আমার কাছে খুব ব্যক্তিগত লস মনে হয়েছে, এবং আমার সেটা ব্যক্তিগতভাবে আরেকটা জিনিস মনে হয়, বুদ্ধবাবুর চলে যাওয়াটা একটা সোসাইটির লস, সোসাইটির ক্ষতি। আগামী প্রজন্ম অনেক কিছু মিস করে গেল, অনেকে পিতৃহারা হলো, মানে এই সোসাইটি পিতৃহারা হলো। এবং আমার একটা মানে আমার কোনো সম্পর্ক নেই, আমার বুদ্ধবাবুর সঙ্গে কোনো দিন আমার অনেক পার্টি লিডারের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ভালো বা কথা হয়, কিন্তু বুদ্ধবাবুর সঙ্গে আমার সেইভাবে কোনো দিনই হয়নি। কিন্তু যেন মনে হয় আমার বাড়ি থেকে কেউ একজন চলে গেল, আমি বাড়ি ফিরে তাকে আর পাবো না। এইটা যে কী ফিলিং, কেন ফিলিং, আমি ব্যাখ্যা দিতে পারবো না, এই কষ্টটা আমার রয়ে যাবে। লসের কথা বলছিলে, আমি একটু প্রসঙ্গটা শেষ করবো এই দিয়ে যে আমাদের একজন ডাক্তার লস হলো, আরজিকরের ঘটনা বলছি। মুখ্যমন্ত্রী জাস্টিসে গোটা দল নিয়ে নামলেন, আর দেখলাম গোটা বাংলা ভেঙে পড়লো। আরজিকরের জাস্টিস, একজন গ্রেপ্তার, ঘটনার 8 দিন পেরিয়ে গেল। খুবই কষ্টকর। এই রেস ধরেই আমি খানিকটা বলবো, আমি আর খুব একটা কিছু এখন বলবো না। মানে বুদ্ধবাবু তো এরকম একটা স্বপ্ন দেখতেন না, এরকম সমাজ, এরকম রাজ্যের স্বপ্ন দেখতেন না। ভুল ভ্রান্তি হতেই পারে, হয়েছে। রাজ্যের এই নিরাপত্তা দেওয়ার কথা ছিল, তারা ফেল করেছে। এরপরে দোষীরা শাস্তি পাক, এটা কোনো দাবি হতে পারে না। এটা আমি নিঃশ্বাস প্রশ্বাস নিয়ের মতন কথা একটা, যে দোষীরা শাস্তি পাক। তো দোষীরা শাস্তি কেন পাচ্ছে না, এইটা তো খুব কষ্টের, খুব বেদনার। এত সাধারণ মানুষ রাস্তায় নামছে, সবাই নিজের মতন করে প্রতিবাদ করছে, আন্দোলন করছে, তবু দোষীদের আড়াল করা হচ্ছে ক্রমাগত নানানভাবে। এই ভদ্রলোকের নাম কি, প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, এনাকে আবার শুনছি কি স্বাস্থ্য ভবনের একটি পদে বসিয়ে দেওয়া হচ্ছে। আমি বুঝতেই পারছি না, মানে কি ঘটনা ঘটছে। মানে এখন না নিজেকে খুব বোকা মনে হচ্ছে, নিজেকে মূর্খ মনে হচ্ছে, যে আমরা যে দাবিগুলো করছি, যে কথাগুলো তুলছি, দুদিন পরে বোধহয় আমাদের একটা ইনভিজিবল চর এসে গালে পড়বে, যেটা বলবে কি বোকামি মূর্খামি হয়েছে, তো এবার চুপ করে বসে থাকো। যেন এইরকম একটা প্রসেসের মধ্যে আছি মনে হচ্ছে। তো বুদ্ধবাবু তো এই স্বপ্নগুলো দেখতেন না। বুদ্ধবাবু ওই যে বললাম টাইম আহেড লিডার ছিলেন। হ্যাঁ, তো এইটা তো বুদ্ধবাবু স্বপ্ন দেখতেন না। তো বুদ্ধবাবু যেটা চান, আগামীটা ভালো হোক, আগামীটা আমার নিজের 6 বছরের 6.5 বছরের মেয়ে, আগামীটা তাদের হোক, ফুলের মতন দিন হোক, মানে আনন্দে থাকুক, রাজ্য নিরাপত্তা দিক, সারা রাত মহিলারা কাজ করুক, সবাই কাজ করুক সারা রাত। মানে তাদের নিরাপত্তা আমি দিতে পারছি না বলে তাদের নাইট ডিউটি থেকে আমি অফ করে দেবো, এরম কাজ যেন না হয়। আমরা অভিনয় করি, সারা রাত অভিনয় করি নানান ফিল্ডে। তোমরা যারা জার্নালিস্ট, তারা সারা রাত খবর কালেক্ট করতে, তোমার আরেক মহিলা বন্ধু বেরোবে না, তাকে তো বেরোতেই হবে, তাকে তো খবর কালেক্ট করতে যেতেই হবে। তো সবাই স্বাধীনভাবে কাজ করুক, রাজ্য সেই নিরাপত্তাটা দিক। এটা তো বুদ্ধবাবু স্বপ্ন দেখতেন। তো বুদ্ধবাবুর স্বপ্ন এই রাজ্য সরকার ফুলফিল না করতে পারলে, মানুষ রাস্তায় নেমেছে, মানুষ নিশ্চয়ই আগামী দিন বুদ্ধবাবুর মতন করে স্বপ্ন দেখতে আমাদের সাহায্য করবে।